আসসালামু আলাইকুম, আমি কানিশ ফাতেমা অর্দা এবং আমার পিছনে তোমরা দেখতেই পাচ্ছ বেশ কিছু গুরুত্বপূর্ণ আমরা সৃজনশীল নিয়ে আলোচনা করব, বোশেক কবিতা। ঠিক আছে, তো চলো আমরা প্রথম গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্নটা একটু দেখি। দেখো প্রথম প্রশ্নে কি বলা আছে। প্রথম প্রশ্নে বলা আছে বাতাস উড়িয়ে নিয়েছে কি। আমরা জানি বাতাস উড়িয়ে নিয়েছে বাবুই পাখির ঘর। তাহলে দেখো প্রথমে বলা আছে বাতাস উড়িয়ে নিয়েছে বাবুই পাখির ঘর। তুমি নাকি সেই দয়ালু মেঘের সাথী, কার কথা বলা হয়েছে? এখানে আমরা বুঝতেই পারছি কালবৈশাখী ঝড়ের বাতাসের কথা বলা হচ্ছে। তুমি নাকি সেই দয়ালু মেঘের সাথে, এখানে বাতাসের কথা বলা হয়েছে। বোশেক কবিতায় কবি আল মাহমুদ বাংলাদেশের পরাক্রমশালী বৈশাখ মাসের বৈশিষ্ট্য তুলে ধরেছেন। বৈশাখ মানেই ঝড়, তাই না? আমরা জানি এসো হে বৈশাখ মানে আমাদের ঝড়কে আমরা বুঝিয়ে থাকি। তাহলে বৈশাখের সেই প্রলয়ঙ্কারী ঝড় সৃষ্টি সবকিছু মুহূর্তেই এলোমেলো করে দিতে পারে। বৈশাখের ঝড়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্তই হয় কারা? গরিব দুঃখী লোকেরা, তাই না? শহর অঞ্চলে কিন্তু বৈশাখ তেমন একটা ক্ষতি করতে পারে না। গ্রাম অঞ্চল বা টিন সেট বাসাগুলোতে যে পরিমাণ গরিব মানুষদের যে পরিমাণ ক্ষতিটা বৈশাখের ঝড় করে থাকে। তাহলে দেখো এখানে কি বলা হয়েছে, এলোমেলো করে দেয়। অথচ কবি বৈশাখের ঝড়ো হাওয়াকে মেঘের সাথী বলেছেন। কেননা বৈশাখের ঝড়ো বাতাসের বেগে কালো মেঘ রাশিকেও দ্রুত স্থান পরিবর্তন করতে দেখা যায়। তিনি কেন এটাকে বলেছেন দয়ালু মেঘের সাথী? কারণ বৈশাখের যে কালো মেঘগুলো থাকে সেটা ঝড়ের বাতাসটাই কিন্তু তাড়াতাড়ি জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়, যার ফলে বেশি ক্ষতি করতে পারে না বলে আল মাহমুদ মনে করেন। তাহলে দেখো কবি এই অনুষঙ্গটি পেয়েছেন কালিদাসের মেঘদূত গ্রন্থ থেকে। ঠিক আছে, কোথা থেকে তিনি নিয়েছেন? কালিদাসের মেঘদূত গ্রন্থ থেকে কবি এই অনুষঙ্গটি পেয়েছেন, অর্থাৎ এই লাইনটা তিনি মেঘদূত গ্রন্থ থেকে নিয়েছেন। এরপর দেখো গয়ে বলা আছে উদ্দীপকের মধুমাঝির সঙ্গে বোশেক কবিতায় কাদের সাদৃশ্য রয়েছে। তাহলে আমাদের এখন একটু কি করতে হবে? উদ্দীপকটা পড়তে হবে, তাছাড়া তো আমরা বুঝতে পারবো না, তাই না? তো দেখো উদ্দীপকে কি বলা আছে। মিঠু মাঝি নৌকা নিয়ে নদীতে মাছ ধরতে যায়, হঠাৎ আকাশে ভয়ঙ্কর কালো মেঘ জমে গেল। নদীর ঢেউ নৌকাকে দুলাতে শুরু করলো, পাল ছিঁড়ে গেল, নৌকা ডোবার মতো অবস্থা। মিঠু হাল ছাড়লো না, সে নৌকাকে আঁকড়ে ধরলো। ঝড় থেমে যাওয়ার পর নদীর পানি শান্ত হলো, মিঠু নিরাপদে তীরে পৌঁছালো। তাহলে আমরা প্রথমেই যে জিনিসটা লক্ষ্য করব সেটা হচ্ছে মিঠুর পেশা। মিঠু কি পেশায়? মাঝি। আমরা জানি মাঝিরা জেলেরা এরা কি দিন এনে দিন খায়, অর্থাৎ দিনমজুর। তো দিনমজুরদের কি অবশ্যই তারা গরিব দুঃখী অভাবী, তাই না? অসহায় মানুষ। তাহলে মিঠু অবশ্যই কাকে রিপ্রেজেন্ট করবে বা কার সাথে সাদৃশ্য থাকবে? গরিব দুঃখী মানুষ যাদের কালবৈশাখে ক্ষতি হয়। দেখো মিঠুরও কি ক্ষতি হয়নি? উদ্দীপকে আমরা দেখতে পাচ্ছি মিঠুর ক্ষতির উল্লেখ করা আছে যে নৌকা ডুবার মতো অবস্থা হয়ে গিয়েছিল, পাল ছিঁড়ে গেছে নৌকার, আর একটুর জন্য সে নিজের জীবন জীবন বাঁচা বেঁচেছে, নাকি কিন্তু নৌকা ডুবে যেত তারও ক্ষতি হয়ে যেত। তো এই জন্যই কিন্তু আমরা বুঝতেই পারছি যে এখানে মিঠুকে দ্বারা কাকে রিপ্রেজেন্ট করা হচ্ছে, কার সাথে মিল দেখানো হচ্ছে। ঠিক আছে, তা চলো আমরা একটু দেখি আমাদের ব্যাখ্যায় আমরা কি লিখতে পারি। আমরা জানি গণনাবাদ প্রশ্ন 3 ধাপে লিখতে হয়। প্রথম ধাপে আমাদের একদম মেইন তথ্যটা তুলে ধরতে হবে যে কার সাথে সাদৃশ্য রয়েছে। আমি কিন্তু প্রথমেই বলে দিলাম উদ্দীপক পড়ার সময় যে গরিব হতদরিদ্র মানুষের সাথে সাদৃশ্য রয়েছে। তাই দেখো আমরা প্রথমে কি লিখে নিয়েছি, উদ্দীপকে মিঠু মাঝির সঙ্গে বোশেক কবিতায় হতদরিদ্র মানুষের ও অসহায় প্রাণীদের সাদৃশ্য রয়েছে। অসহায় প্রাণী এবং হতদরিদ্র মানুষেরই তো বৈশাখ বেশি ক্ষতি করে যায়। তা দেখো বোশেক কবিতায় কবি কাল বৈশাখের ঝড়ের প্রভাব তুলে ধরেছেন। প্রথমে আমাদের এরপর সেকেন্ড ধাপে আমাদের যে বোশেক কবিতাটি আছে সেখানে কিছু কথা আমরা লিখবো, আর 3 নম্বর ধাপে আমরা উদ্দীপকের সাথে সাদৃশ্যটা ফুটিয়ে তুলবো। তাহলে দেখো কালবৈশাখী করাল গ্রাস বা নিষ্ঠুর থাবায় কোনো কোনো জনপদ লণ্ডভণ্ড হয়ে যায়, তবে ধ্বংসলীলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্তই হয় অসহায় দরিদ্র। ধনীদের কিন্তু তেমন একটা ক্ষতি হয় না। তাহলে উদ্দীপকের মিঠু মাঝি বৈশাখের প্রলয়ঙ্কারী ঝড়ের নিষ্ঠুরতার শিকার। ঠিক আছে, মাছ নদীতে মাছ ধরতে গিয়ে মিঠু মাঝি কালবৈশাখী ঝড়ের শিকার হয়, যেটা আমরা উদ্দীপকে দেখেছি। এই ঝড় তার নৌকার পাল ছিঁড়ে নিয়ে যায়। নৌকা তার একমাত্র অবলম্বন হয়, সে নৌকার জন্য মরণ লড়াই লড়ে, অর্থাৎ সে চাইলে কিন্তু ঝাঁপ দিয়ে বাঁচার চেষ্টা করতে পারতো, কিন্তু সে শেষ পর্যন্ত চেষ্টা করে গেছে তার একমাত্র জীবিকার যে অবলম্বনটা আছে নৌকা, সেটা বাঁচানোর। ঠিক আছে, যেটা সাধারণত গরিব দুঃখীরা করে থাকে, এই জন্যই বৈশাখে বেশি ক্ষতি হয়ে থাকে তাদের। তারপর দেখো বোশেক কবিতায় কালবৈশাখীর ঝড় গরিব মাঝির পালের দড়ি ছিঁড়ে নেওয়ার দৃশ্য রয়েছে। প্রলয়ঙ্কারী এই ঝড়ের শিকার হয় দুঃখী দরিদ্র মানুষ আর অসহায় প্রাণী। ঠিক আছে, যেমন কবিতাতেও কিন্তু বেশ কিছু উল্লেখ করা হয়েছে যে টুনটুনিদের বেগুন পাতার বাসা বাঁধে, সেগুলো গরিব মাঝির দড়ি
ঝড়ের নিষ্ঠুরতা শিকার হচ্ছে, এরকম কিছু সাদৃশ্য আমরা দেখাবো। তারপর আমরা এখানে লিখে দিতে পারি শেষের দিকে, শেষের ফিনিশিংটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাই শেষটা কিভাবে লিখতে হবে সেটা একটু দেখো। তাই নিঃসন্দেহে বলা যায় বোশেক কবিতায় হতদরিদ্র মানুষ ও তার প্রাণীদের ক্ষয়ক্ষতির সঙ্গে উদ্দীপকের মধুমাঝি সাদৃশ্য রয়েছে। অর্থাৎ কিভাবে সাদৃশ্যটা রয়েছে সেটা উল্লেখ করতেই হবে। ক্ষয়ক্ষতির সঙ্গে, মেইন সাদৃশ্য হচ্ছে আমাদের ক্ষয়ক্ষতি, হতদরিদ্রদের বা দিনমজুরদের বা গরিব দুঃখীদের যে ক্ষয়ক্ষতিটা হয় এটা এখানে সাদৃশ্যপূর্ণ। এরপর দেখো আমাদের ঘয় কি বলা আছে, উদ্দীপকের কথাচিত্র বোশেক কবিতায় কবির মতো বৈশাখের বাতাসের প্রতি আমাদেরও ক্ষোভ জাগে, মন্তব্যটি বিচার করো। আচ্ছা, ক্ষোভ কেন জাগে এটা তোমরা বুঝতেই পারছো, কারণ বোশেক কবিতায় কবি আল মাহমুদ কিন্তু বলেছেন যে এই যে বৈশাখের যে ভয়ঙ্কর যে শক্তিশালী যে বাতাসটা, ঠিক আছে, এই শক্তিশালী বাতাসটা কেন শুধু গরিবদেরই ক্ষতি করছে, কেন সেসব পরগাছা বা সে সকল ধনীদের ক্ষতি করছে না যারা অন্যের হক মেরে নিজেরা অট্টালিকা তৈরি করছে, নিজেরা দিন দিন ধনী হয়ে যাচ্ছে, এদের পরগাছার সাথে তিনি তুলনা করেছেন যে কেন মেইন গাছটাকে ভেঙে দিচ্ছে, পরগাছাগুলো কেন ভাঙতে পারছে না। এটাই তার ক্ষোভের কিন্তু আসল কারণ আমরা জানি। তো দেখি এটাকে আমরা কিভাবে সুন্দর করে সাজাতে পারি। দেখো, বৈশাখের বাতাস কেবল গরিবের ক্ষতি সাধন করে, যেটা আল মাহমুদ শুরু থেকে বোঝানোর চেষ্টা করছেন। তাই উদ্দীপকের কথাচিত্র দেখে বোশেক কবিতায় কবির মতো বৈশাখী বাতাসের প্রতি আমাদেরও ক্ষোভ জাগে, মন্তব্যটি সমর্থনযোগ্য। এখন দেখো এখানে তোমরা কিন্তু প্রথমে আমি তোমাদের মূল ভাব পড়ানোর সময় বলেছিলাম যে এখানে কিন্তু তোমাদের হচ্ছে এটা প্রতীক হিসেবে ব্যবহার করা হয়েছে। এখানে বোশেক বা বৈশাখের বাতাসকে শক্তিশালী বলা হয়েছে, যে সে খুব শক্তিশালী, অর্থাৎ এখানে ক্ষমতা আছে যারা বা যারা শক্তিশালী তাদের বলা হচ্ছে যে এই যে এরকম বৈষম্য আমাদের সমাজে হচ্ছে, ধনীরা দিন দিন ধনী হচ্ছে, গরিবরা দিন দিন আরো গরিব হচ্ছে, এই বৈষম্য সৃষ্টি হওয়ার পিছে দায়ী কারা, যাদের হাতে ক্ষমতা আছে তারা। তো বৈশাখের যে বাতাস তার তো ক্ষমতা ছিল, সে গরিবদের যদি ধ্বংস করে দিতে পারে, গরিবদের ক্ষয়ক্ষতি করতে পারে, তাহলে তার হাতে এই ক্ষমতাও ছিল যে সে ধনীদেরও ক্ষয়ক্ষতি করতে পারবে, কিন্তু সে সবসময় গরিবদের উপরই টর্চারটা করে যাচ্ছে। এই ক্ষোভ তার মধ্যে তৈরি হয়েছে, ঠিক আছে, এখানে কিন্তু প্রতীক হিসেবে ব্যবহার করা হয়েছে। তা দেখো বোশেক কবিতায় বৈশাখের ঝড় কেবল অসহায় গরিবদের ক্ষতি সাধন করে বলে কবি বৈশাখের ঝড় ও বাতাসের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বৈশাখের কাছে রিকোয়েস্ট করেন, আহ্বান করেন যে ধ্বংস যদি করতেই হয় তাহলে ধনীদেরও করো, যারা শ্রমজীবী ঘামে বিলাসিতা করে, মানে যারা শ্রমজীবীর ঘামে বিলাসিতা করে, যারা অন্যের হক মেরে খাচ্ছে, অন্যের যে অধিকার সেটা নষ্ট করছে, তাদের ক্ষতি করো। উদ্দীপকের মিঠু মাঝি মাছ নদীতে মাছ ধরতে গিয়ে বৈশাখের প্রলয়কারী ঝড়ের কবলে পড়ে, এই ঝড় তার নৌকার পাল ছিঁড়ে নিয়ে যায়। তাহলে গরিব মাছের একমাত্র অবলম্বন তার নৌকাটা, তাহলে সেই নৌকাটা বাঁচাতে সে কি করেছে, ঝড়ের বিরুদ্ধে মরণ যুদ্ধ চালিয়ে গিয়েছে, তাই না? তাহলে বৈশাখী কবিতায় কবি কি বললো, যে বৈশাখে ঝড়ের মুখে গরিব মাছের নৌকার পালি ছিঁড়ে নেওয়ার দৃশ্যটা সামনে আনে। তাহলে গরিব মাছের একমাত্র সম্বল হলো তার নৌযান, তাহলে এটাকে কেন ক্ষতি করতে হবে তোমার? তাই এই একটা ক্ষোভ তার কিন্তু সবসময় আছে ক্ষমতাশালী বাতাসটার প্রতি। তাহলে দেখো চাষির ঘরের চালা টুনটুনির মতো অসহায় প্রাণীদের বেগুন পাতার বাসা ভেঙে দেয় কালবৈশাখী ঝড়, যা যে কোনো হৃদয়বান মানুষকে মানে ক্ষুব্ধ করতে বাধ্য করবে, তাই না? যে কোনো একটা মানুষ যার হৃদয়ে অনেক মায়া আছে তার অবশ্যই গরিব দুঃখীর জন্য খারাপ লাগবে, অসহায় প্রাণীদের জন্য খারাপ লাগবে। তাহলে উদ্দীপকের মিঠু মাছের একমাত্র নৌকাটি ঝড়ের কবলে সংকটাপন্ন, বিষয়টি কালবৈশাখী ঝড়ের নিষ্ঠুরতার প্রতি আমাদের একটা রাগ ক্ষোভ তৈরি করে দিচ্ছে। বোশেক কবিতায় কবি কালবৈশাখী ঝড়কে নিষ্ঠুর বলেছেন। নিষ্ঠুর বলার কারণটা আমরা খুবই স্পষ্ট বুঝতে পারছি। এই ঝড় কেবল গরিব লোক অসহায় প্রাণীদের ক্ষতি করে, কিন্তু ধনীদের কোনোই ক্ষতি করছে না বা ধনীদের কোনোই যায় আসে না। তাহলে দেখো শেষের দিকটা খুব ইম্পর্টেন্ট। তাই বলা যায় উদ্দীপকের কথাচিত্র দেখে বোশেক কবিতায় কবির মতো বৈশাখের ঝড়ো বাতাসের প্রতি আমাদের এই ক্ষোভ জাগে, মন্তব্যটি সমর্থনযোগ্য। কারণ আমরা ধরেই নিয়েছি যে আমি বা আমরা যারা আছি তারা সবাই আমাদের হৃদয়বান মানুষ আমরা, তাই আমাদের অবশ্যই হৃদয় খারাপ লাগবে। যেমন কবি আল মাহমুদ একজন হৃদয়বান মানুষ ছিলেন, তিনি অসহায় গরিব হতদরিদ্রদের কথা অনেক বেশি চিন্তা করতেন, তার বেশ কিছু কবিতায় কিন্তু আমরা সেটা দেখে এসেছি। তো এই আশাতেই আমরা উদ্দীপকটা শেষটা এইভাবে দিচ্ছি যে যেহেতু আমরাও হৃদয়বান মানুষ আল মাহমুদের মতো, তাই অবশ্যই কি হবে, আমাদের মূলত একটা ক্ষোভ জাগবে। তো সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এই পর্বটি করার জন্য। মূল ভাবটা যদি তোমরা একটু বুঝতে পারো, বোশেক কবিতাটা কিন্তু খুবই চমৎকার একটি কবিতা। তো সকলকে এখানেই বিদায় নিচ্ছি সকলের সাথে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।